হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউ। আজকের আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা, আজকের গণিত প্রভার দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা হলো পাইচিত্র, সেইটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং পাইচিত্র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে সলভ করব, পাইচিত্র থেকে কি কি জিনিস আমাদের মাথায় রাখা দরকার, কি কি জিনিস চ্যাপ্টার শুরু করার আগে আমাদের বুঝে নেওয়া দরকার, সেইগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এবং পাইচিত্র রিলেটেড যে যে অঙ্কগুলো অষ্টম শ্রেণীতে রয়েছে সেগুলোও আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেক অঙ্কগুলো দেখে নেব। কেমন? তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটা যদিও একটু অন্যরকম হবে, তো কোনো ব্যাপার নেই, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। খুব সহজভাবে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা অঙ্ক একের পর এক দেখে নেব। কেমন? তো চলো শুরু করছি। সেকেন্ড চ্যাপ্টার হলো পাইচিত্র, বা যেটাকে আমরা পাই চার্ট বলে। তো এর টোটাল চ্যাপ্টারটা হলো ডেটা হ্যান্ডলিং অ্যান্ড পাই চার্ট, যেখানে ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ রয়েছে, লাইক বার গ্রাফ, ডাবল বার গ্রাফ, পাই চার্ট, এগুলো রয়েছে। তো আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর যে গণিত প্রভা, সেখানে অতটা কিছু নেই। এখানে শুধু অনলি পাই চার্ট এবং বার গ্রাফ দুটোকে অল্প করে এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট ততটুকুই ডিসকাস করব এবং আমাদের পাই চার্টের অঙ্কগুলো করার জন্য যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আজকের ক্লাসে আমরা শিখে নেব। কেমন? আচ্ছা, এই ক্লাসে আমরা কয়েকটা টার্ম জানবো। সেগুলো হলো প্রথমত পাই চার্ট বা পাই চিত্র, দ্বিতীয় যেটা আমরা শিখব সেটা হলো কাঁচা তথ্য, ঠিক আছে। তৃতীয় যেটা শিখব কাঁচা তথ্য বা র ডেটা। প্রথমে শিখব ইনফরমেশন বা ডেটা, তারপরে শিখব কাঁচা তথ্য বা র ডেটা, তারপরে শিখব আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। সেখান থেকে আমরা শিখব বার গ্রাফ বা স্তম্ভচিত্র। এরপরে শিখব আমরা পাই চার্ট বা পাইচিত্র। কেমন? তো এগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো চলো ক্লাসটা আমরা শুরু করি। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রথমে শুরু করছি। এরপরে উদাহরণটা টোটালটা এক্সপ্লেন করার পরে এরপরে আমরা চ্যাপ্টারের ভেতরে যে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, যেগুলো করতে হবে, সেগুলো শুরু করব। কেমন? তো এইভাবেই আমরা এগোবো। প্রথমে আমি তোমাদের কাছে একটা উদাহরণ তুলে ধরতে চাই। ধরো আমাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে সকাল 10টা থেকে বিকেল 12টা পর্যন্ত আসা দর্শক, মানে আমাদের স্কুলে একটা বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সকলে দেখতে আসছে। তো আমি কি করলাম, সকাল 10টা থেকে বিকেল 12টা পর্যন্ত কতজন কি ধরনের দর্শক এসছে, মানে যেমন ধরো এম ফর মেল, and W for women, B for boys and G for girl। এই চারটে ক্যাটাগরিতে আমি কি করেছি, কাগজে নোট ডাউন করেছি কটা থেকে কটা, 10টা থেকে 12টা অবধি প্রদর্শনী যে চলেছিল সেই টাইমে কতজন মহিলা এসছেন, কতজন পুরুষ এসছেন, কতজন বালক এসছেন, কতজন বালিকা এসছেন, তার আমি জাস্ট নোট ডাউন করে রেখেছি। তাহলে এখানে আমরা যেগুলো দেখছি এইভাবে আমি নোট ডাউন করে রেখেছি, বয়েজ গার্ল, বয়েজ মেল, গার্ল মেল, বয়েজ ওমেন গার্ল, এইভাবে আমি তথ্যগুলোকে লিখে রেখেছি। তা এগুলো হচ্ছে ডেটা বা তথ্য। বা যদি আমি যদি জিজ্ঞেস করি, আমাদের ক্লাসে ক্লাস রোল নাম্বার 1 to 10 এই 10 জন কি সাবজেক্ট পছন্দ করে, যে কোনো একজন একটাই সাবজেক্ট পছন্দ করতে পারবে। তার যদি আমি একটা ইনফরমেশন লিখি, কেউ বেঙ্গলি, কেউ ইংলিশ, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, কেউ ফিজিক্যাল সায়েন্স, তো এইগুলো হচ্ছে ডেটা। আমাদের এই পাই চিত্র বা পাই চার্ট শুরু করার আগে আমাদের জানতে হবে ডেটা বা তথ্য। বা ধরো আমাদের ক্লাবের মেম্বার 50 জন। কেমন? তো 50 জনকে আমি যদি জিজ্ঞেস করি যে কার কি খেলা ভালো লাগে, যেমন কি খেলা,
ক্রিকেট, ফুটবল, হকি বল, বেসবল, কার কোনটা ভালো লাগে যদি আমি সেটা লিখি তাহলে সেটাও কি হলো ডেটা। বা আরও একটা কথা বলা যেতে পারে, ধরো আমি রাস্তার মোড়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম সকাল 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত কি কি ধরনের গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, লরি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মোটর সাইকেল যাচ্ছে, হেভি ভেহিকেলস যাচ্ছে, যদি সেটা আমি লিখে রাখি সেটা একটা ডেটা। তাহলে পাই চার্ট শুরু করার আগে আমাদের বুঝতে হবে ডেটা বা ইনফরমেশন বা তথ্য। কেমন? ঠিক আছে, তো দেখো এই অবধি ঠিক আছে। তাহলে ডেটা কি আমরা বুঝলাম, ডেটা মিন্স ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশনকে আমরা ডেটা বা তথ্য বলবো। কেমন? তো স্কুলের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছিল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। যে লোকরা দেখতে এসছেন তার আমি একটা ছোট্ট ক্যাটাগরি করে আমি এখানে লিখে রেখেছি। ক্যাটাগরিতে কাদের কাদের রেখেছি, মেল, উমেন, বয়েজ অ্যান্ড গার্ল, এই 4টে ক্যাটাগরিতে করে আমি নোট ডাউন করে রেখেছি। এইটাকে আমরা কি বলবো, কাঁচা তথ্য বা র ডেটা। যেটা আমি এখানে নোট ডাউন করে লিখেছি সেটা হলো র ডেটা। কেমন? ঠিক আছে, এবার এটা হলো কাঁচা তথ্য বা র ডেটা। এবং এই যে আমি কার ডেটা তুলে রেখেছি না, 10টা থেকে 12টা পর্যন্ত যে দর্শকরা এসছেন তার এটা র ডেটা বা কাঁচা তথ্য, বা এটাই হলো তার ইনফরমেশন। কেমন? তো এবার আমরা কি করব, আমরা এবার দেখব কাঁচা তথ্য থেকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। কেমন? কি তৈরি করব? পরিসংখ্যা বিভাজন তালিকা। মানে বয়েস কতজন এসছে আমরা দেখব। এখানে দর্শক, টেবিলের একটা কলাম দর্শক করলাম, একটা করলাম পরিসংখ্যা, বা জন, কত জন এসছে, আর একটা করলাম ট্যালি মার্ক। মন দিয়ে দেখো, তাহলে ওই পরিসংখ্যা বিভাজন যে তালিকা, সেই পরিসংখ্যা বিভাজন তালিকার টেবিলে 3টে কলাম থাকবে। একটা হচ্ছে দর্শক, এই এক্সাম্পল অনুযায়ী দর্শক, ট্যালি মার্ক এবং কত জন এসছে। যদি প্রথম দর্শক আমরা ধরি বয়েজ, কতজন ছেলে এসছে, তাহলে দেখো আমরা হিসেব করছি, এটা র ডেটা, এটা কাঁচা তথ্য। এখান থেকে আমরা এবার কি করছি, পরিসংখ্যান বিভাজন তালিকা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব। তাহলে দেখো 10টা থেকে 12টার মধ্যে বয়েজ কতজন এসছে আমরা এখান থেকে এবার আমরা বের করে নিই। বয়েজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 10। তাহলে বয়েস এসছে কজন? 10 জন। আবারও দেখো কি করলাম, র ডেটা থেকে বয়েস কতজন এসছে আমি হিসেব করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 জন এসছে। আচ্ছা, এবারে ট্যালি মার্ক দিয়ে আমরা 10টাকে রিপ্রেজেন্ট করব। কেমন? দেখো এটা মন দিয়ে কীভাবে 10কে আমরা লিখছি ট্যালি মার্ক দিয়ে। 1, 2, 3, 4, 4টে দাগ দিলাম, 4 কেটে দিলাম, 5 হলো, 6, 7, 8, 9, 10। এমনটা করার কারণ, যদি আমরা কন্টিনিউয়াসলি দাগ দিয়ে দিয়ে যেতাম আমাদের বুঝতে অসুবিধে হয়। সেই কারণে আমরা এটাকে কিভাবে ট্যালি মার্ক দেব, 4টে হয়ে যাওয়ার পর 5 যখন হচ্ছে কেটে দিলাম। মানে এইটা যখন তুমি এরকম সিম্বল দেখছো যে 4টে দাগ একটা ক্রস, তখন এটা 5, এটাও 5, 5, 5, 10। কেমন? তাহলে এখানে বালক এসছে 10 জন, ট্যালি মার্ক দিয়ে 10 লিখলাম। আচ্ছা, এরপরে গার্ল, বালিকা এসছে কজন হিসেব করছি। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, গার্ল এসছে, দাগ দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 10 11 12 13। তাহলে একবার দেখে নাও, গার্ল এসছে 13 জন। একবার দেখে নিচ্ছি। আচ্ছা জি আর কোথায় আছে? এই জি, আচ্ছা এখানে জি জি জি, আচ্ছা জি 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 জি। তাহলে টোটাল কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13 জন এসছে। তাহলে এবারও 13 জনকে আমরা ট্যালি মার্ক দিয়ে, চলো দেখে নিই কেমন করে ট্যালি মার্ক দিচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো, তাহলে যখনই আমরা এরকম কাটা ক্রস ওভার দেখবো তখন সেটা বুঝবো দ্যাট ইজ 5। তাহলে 5 5 10 হয়েছে, 13 মিনস দুটো 5 5 10 এবং 3 13। আচ্ছা বয়েস হলো, গার্ল হলো। এরপরে এম ফর মেল। মেল কতজন এসছে দেখবো, মুছে দিই। আচ্ছা এরপরে মেল দেখব। এই মেল 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 সরি এটা ডাব্লিউ ছিল, মেল। আচ্ছা মেল ঠিক দিলাম। তাহলে এবার কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মেল কতজন এসছে? 11 লিখতে পারি। তাহলে সিমিলারলি আমরা আবার ট্যালি মার্ক দিয়ে 11কে রিপ্রেজেন্ট করব। কি না, 1 2 3 4 5 1 2 3 4 5 10 1 11 লিখতে পারি, হয়ে গেল। এরপরে আসছে উইমেন, ডাব্লিউ। এবার ডব্লিউ কতগুলো আছে আমরা দেখব। র ডেটাতে আমরা ডব্লিউ কতগুলো লিখে রেখেছি, কেমন? তো তোমরাও আমার সাথে সাথে হিসেব করে ফেলো ডব্লিউ কতগুলো আছে। দেখো ডাব্লিউ কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো আবার একবার দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে উইমেন কতজন? 11 জন। ট্যালি মার্ক দেবো আবার। 1 2 3 4 5 1 2 3 4 5 10 1 11 লিখতে পারি কি পারি না একবার দেখে নাও। আচ্ছা তাহলে আমাদের র ডেটাতে কতজনের ডেটা আমরা তুলে রেখেছি সেটা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। তাহলে টোটাল আমরা র ডেটাতে 45 জনের ডেটা, 10টা থেকে 12টা অবধি 45 জন এসছিল। 45 জন কেমন কেমন দর্শক এসছিল? কিছু মেল এসছিল, কিছু উইমেন এসছিল, কিছু গার্লস এসছিল, কিছু বয়েজ এসছিল, কেমন? তাহলে আমরা র ডেটাতে 45 জনের ডেটা আছে। এবার আমরা দেখে নিই আমরা যে ডেটা বয়েজ 10 জন, গার্লস 13 জন, মেল 11 জন, ওমেন 11 জন, এটা যেটা আমরা লিখলাম এক্স্যাক্টলি ঠিক লিখেছি না কাউকে বাদ থেকে গেছে? তাহলে আমরা যদি যোগ করি তাহলে বুঝতে পারবো। তাহলে 3 একে 4 একে 5 1 2 3 4, তাহলে 45 জনের ডেটা আমরা ঠিকঠাক করে টেবিলে নিয়েছি। তাহলে এই অবধি ঠিক আছে। আমরা বুঝে নেব, ক্রস চেক করে নেব, কারণ কোনো কারণে যদি কোনো কিছু ছেড়ে যায় তো আমরা এখানে যোগ করলে পেয়ে যাব, এবং এখান থেকে র ডেটাতে কতজনের রয়েছে সেটাও দেখলাম, এবং এখানেও টেবিল থেকে দেখলাম, তাহলে দেখলাম না আমরা সবটা ঠিক লিখেছি। এই অবধি ঠিক আছে। আচ্ছা এই যে টেবিলটা
যেখানে দর্শক, ট্যালিমার্ক এবং পরিসংখ্যান দেওয়া আছে এবং প্রত্যেকটা পরিসংখ্যানকে ট্যালিমার্ক দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বা এটাকে বাংলাতে কি বলবো? পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলছি, সেটাকে বাংলাতে কি বলবো? পরিসংখ্যা বিভাজন তালিকা, যেখানে র ডেটাগুলোকে নিয়ে আমরা এই টেবিলটা তৈরি করেছি। কেমন? ডেটাতে কি ছিল না, 10টা থেকে 12টা পর্যন্ত স্কুলে বিজ্ঞান প্রদর্শনী যে চলেছিল, সেই টাইমে কত মেল, ফিমেল, বয়েজ, গার্ল এসছে, সেইটার কাঁচা তথ্য ছিল এখানে। সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলাম। তাহলে তালিকা থেকে কি দেখতে পাচ্ছি না, বয়েজ এসছে 10 জন, গার্ল এসছে 13 জন, মেল এসছে 11 জন, উইমেন এসছে 11 জন। এইটা পেলাম। টোটাল 45 জনের, টোটাল 10টা থেকে 12টার অবধি 45 জন বিজ্ঞান প্রদর্শনী দেখতে এসছে। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এই ডেটাটাকে আমরা গ্রাফিক্যালি ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কেমন? তো চলো এবার দেখে নিই আমরা কেমন করে রিপ্রেজেন্ট করি। কাঁচা তথ্য দেখলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেখলাম, এরপরে আমরা এই যে ডেটা পাচ্ছি, বয়েজ এসছে 10 জন, গার্লস এসছে 13 জন, মেল এসছে 11 জন, উইমেন এসছে 11 জন। এই যে ডেটা, এই ডেটাগুলোকে আমরা এবার কি করব? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। কেমন? তো চলো এবার দেখে নিই আমরা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কেমন? অ্যালং ওয়াই অ্যাক্সিস, ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি করছি? দর্শক সংখ্যা। কেমন? দর্শক সংখ্যা। এবং অ্যালং এক্স অ্যাক্সিস আমরা যেটা নেব সেটা হলো দর্শক, কি ধরনের দর্শক। তাহলে প্রথমে দেখো, বয়েস এসছে, বালক এসছে 10 জন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কেমন? তাহলে বয়েস এসছে 10 জন। কেমন? তাহলে এটা হলো ফর বয়েজ। ঠিক আছে? এরপরে গার্ল এসছে 13 জন। এটা হলো গার্ল। এরপরে মেল এসছে 11 জন। মেল এসছে ফর মেল। উইমেন এসছে 11 জন। তাহলে এখানে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করেছি। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাট ইনস্ট্যান্ট অফ টাইম, এনি টাইম, যে কোনো সময় আমরা বয়েজ কতজন এসছে? 10 জন। তাহলে দেখে নিতে পারলাম। গার্লস কতজন এসছে? দেখো, গ্রাফ দেখো, এ পাশে 13 জন এসছে। মেল কতজন এসছে? দেখো, এই সোজা দেখলে 11 জন এসছে। ওমেন এসছে 11 জন। তাহলে খুব সহজে আমরা কাঁচা তথ্য থেকে গ্রাফিক্যালি টোটাল ইনফরমেশনটাকে আমরা খুব সহজে অ্যাট ইনস্ট্যান্ট একদম তাকেই বলে দিতে পারি, এবং এটা গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করেছি। এই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, এটাকে আমরা কি বলবো? বার গ্রাফ বা স্তম্ভচিত্র।
তাহলে এটাকে আমরা কি বলবো, বার গ্রাফ। যেখানে কি দেখানো হয়েছে না, এই যে চারটে ক্যাটাগরির যে দর্শক, বয়েজ, গার্ল, মেল, উইমেন, এই যে চারটে ধরনের দর্শক যারা 10টা থেকে 12টা অবধি এসছে, তাদেরকেই এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি। কি দেখতে পাচ্ছি না, 10টা থেকে 12টার মধ্যে বয়েজ এসছে 10 জন, গার্ল এসছে 13 জন, মেল এসছে 11 জন, উইমেন এসছে 11 জন। তাহলে সহজে বুঝতে পারছি বার গ্রাফের মাধ্যমে। আচ্ছা, এরপরে বার গ্রাফ ছাড়া আরও একটা গ্রাফ হয়, দ্যাট ইজ ডাবল বার গ্রাফ। ডাবল বার গ্রাফটা কি এখানে ছোট্ট করে একটু বলে দিই। ডাবল বার গ্রাফের মাধ্যমে আমরা কম্পেয়ার করি মানে কীরকম, ধরো 10টা থেকে 12টা অবধি দর্শক এসছে, তার পরিসংখ্যান বিভাজন তালিকা এই। এরপরে ধরো 2টো থেকে 4টে, তারও একটা ডেটা পাবো, আমরা টেবিল পাবো। যখন 10টা থেকে 12টাতে বয়েস এসছে 10 জন, সাপোজ যদি এটা দেখি 2টো থেকে 4টে, ধরো মেল এসছে প্রথমে, সাপোজ গার্ল বয়েস এসছে, এখানে যেটা 10 জন ছিল, বয়েস এসছে সাপোজ 15 জন, গার্ল এসছে সাপোজ 6 জন, মেল এসছে 9 জন, আর উইমেন এসছে 7 জন। কি বলছে, এটা হলো বার গ্রাফ। এরপরে আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি ডাবল বার গ্রাফটা কি। আমাদের কাছে এখানে ডেটাটা দেওয়া ছিল 10টা থেকে 12টা, এবার এর সাথে আমি যোগ করে দিচ্ছি, এক্সট্রা যোগ করে দিচ্ছি 2টো থেকে 4টে অবধি যে দর্শকরা এসছে তাদের পরিসংখ্যা বিভাজন টেবিলে থেকে আমরা সাপোজ দেখতে পাচ্ছি বয়েজ 15 জন এসছে, গার্ল 6 জন এসছে, মেল 9 জন এসছে, উইমেন 7 জন এসছে। তাহলে সেইটাকে যদি আমরা প্রথম গ্রাফের উপরে, বার গ্রাফের উপরে যদি ড্র করি, তাহলে ফিগারটা কি দাঁড়ায়, বয়েস এসছে 15 জন, বয়েস এসছে 15 জন। আচ্ছা, গার্ল এসছে 6 জন, মেল এসছে কজন, 9 জন, উইমেন এসছে কজন, 7 জন। তাহলে এখানে কি, এখানে 10টা থেকে 12টার ডেটা এটা, এবং এটা 2টো থেকে 4টের ডেটা। রেড কালার দিয়ে যেটা দেখিয়েছি সেটা 2টো থেকে 4টের ডেটা, এবং ব্ল্যাক কালার দিয়ে 10টা থেকে 12টার ডেটা। তাহলে দেখো গ্রাফিক্যালি আমি বুঝতে পারছি কোন টাইমে বয়েস কত এসছে, কোন টাইমে গার্লস কত এসছে, কোন টাইমে বয়েস কতটা বেশি এসছে, সবটা দেখতে পাচ্ছি। এখানে আরও একটা কথা যেটা আগে বলা দরকার ছিল, এই বার গ্রাফের প্রত্যেকটা উইথ কিন্তু সেম হবে, এবং প্রত্যেকটা গ্রাফের মধ্যে যে ডিস্টেন্স সেটাও কিন্তু অলওয়েজ সেম হবে। কেমন, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সাপোজ বয়েসের যা উইথ, গার্লসেরও তাই উইথ হবে, মেলেরও তাই উইথ হবে, এবং উইমেনেরও সেম উইথ হবে, এবং এদের প্রত্যেকের মিডিলে যে ডিস্টেন্স, মানে এই বয়েসের যে বার গ্রাফ এবং গার্লসের যে বার গ্রাফ, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাও অলওয়েজ সেম হবে। ডাবল বার গ্রাফ দিয়ে কি হয়, ডাবল বার গ্রাফ দিয়ে আমরা কম্পেয়ার যখন করি তখন ডাবল বার গ্রাফ ইউজ করব, এইটুকু মাথায় রাখলেই হবে। কেমন, তো এইভাবেই আমরা ডাবল বার গ্রাফ রিপ্রেজেন্ট করি। ডাবল বার গ্রাফ দিয়ে আমরা যখন কম্পেয়ার করার দরকার হয় তখন কম্পেয়ার করি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু ভিজুয়ালি দেখে কিন্তু আমরা টোটাল ডেটাটা বুঝতে পারি যে কি বোঝাতে চাওয়া হয়েছে। কেমন, বার গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারি। এবং এরপরে আসছি, এটা দেখলাম বার গ্রাফ, ডাবল বার গ্রাফ। বার গ্রাফ ছাড়া ডেটাকে কি উপস্থাপন করার আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, আরও একভাবে আমরা ডেটাকে উপস্থাপন করতে পারি বার গ্রাফ ছাড়া। সেটাকে আমরা কি বলবো, পাইচিত্র বা পাই চার্ট। বার গ্রাফ ছাড়া ডেটাকে উপস্থাপন আরও একভাবে করতে পারি, সেটা হলো পাইচিত্র বা পাই চার্ট। পাইচিত্র বা পাই চার্ট কি না, যখন ডেটাকে বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করি তো সেটাকে আমরা বলবো পাই চার্ট বা পাইচিত্র। তো এই যে বৃত্তাকার ক্ষেত্র বলছি, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, আমি র ডেটাটা মুছে দিচ্ছি। কেমন,
আমরা যেহেতু পরিসংখ্যা বিভাজন তালিকা পেয়ে গেছি, ফলে আমাদের র ডেটার আর দরকার নেই এবং ওপরে এটাও মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে বার গ্রাফ ছাড়াও আমরা আরও একটা পদ্ধতিতে ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি পাই চিত্র বা পাই চার্ট। পাই চার্টটা কি? পাই চার্টকে আমরা আরও একটা কথা বলি, সার্কেল গ্রাফ। সার্কেল গ্রাফ কি না, যখন একটা বৃত্তাকার চিত্রের মাধ্যমে ডেটাকে যখন আমরা উপস্থাপন করব, সেটাকে আমরা বলবো সার্কেল গ্রাফ কিংবা পাই চার্ট কিংবা পাই চিত্র। কেমন? কখন বলবো না, যখন ডেটাকে বৃত্তাকার চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কেমন? তো তাহলে এটা বৃত্তাকার চিত্র। এই বৃত্তের আমি বৃত্তটাকে চারটে ভাগ করলাম, এই এক একটা ভাগকে আমরা কি বলবো? বৃত্তাংশ। সাপোজ এটা ও হলো এ বি সি ডি, তাহলে এ ও বি এই বৃত্তাংশটা, এইটা হলো এই বৃত্তের বৃত্তাংশ, বা এটাকে কি বলবো? বৃত্তকলা। কেমন? এটাকে বলবো বৃত্তকলা বা বৃত্তাংশ বা সেক্টর। তাহলে পাই গ্রাফ বা পাই চার্ট বা এটাকে কি বলবো? সার্কেল গ্রাফ। সার্কেল গ্রাফের প্রত্যেকটা যে পোর্শন, এক একটা পোর্শনকে আমরা বলবো সেক্টর বা বৃত্তকলা বা বৃত্তাংশ। তাহলে এখানে এটা একটা সেক্টর বা বৃত্তকলা। আবার যদি সি ও বি, এটা একটা সেক্টর, এই বৃত্তের এটা একটা সেক্টর। আবার সি ও ডি, এটা একটা সেক্টর। এটাও একটা সেক্টর। তাহলে এটা হলো বৃত্ত। বৃত্তের এক একটা অংশকে আমরা কি বলবো? বৃত্তাংশ বা বৃত্তকলা বা সেক্টর। যেহেতু এটাকে চারটে ভাগে ভাগ করেছি, তাই চারটে সেক্টর পাচ্ছি, চারটে ইকুয়াল ভাগে ভাগ করেছি। তাহলে যখন আমরা ইনফরমেশন বা ডেটাকে বৃত্তাকার চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, সেই পদ্ধতিকে আমরা পাই চিত্র বলবো। যখন বৃত্তাকার চিত্রের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা পাই চিত্র বা পাই চার্ট বলবো। তার এক একটা সেক্টর বা বৃত্তকলা, এক একটা অংশকে আমরা বৃত্তকলা বলবো, বৃত্তকলা বা বৃত্তাংশ বা সেক্টর। এই বৃত্তকলার মান, বৃত্তকলাটা কতটা বড় কিংবা ছোট হবে, সেটা অংশের পরিমাণের সাথে, ওই অংশের পরিমাণের সাথে সমানুপাত। সাপোজ এটা একটা ডেটা ধরলাম, একটা ক্লাসে এইটা হলো বেঙ্গলি পছন্দ করে, কেমন? বাংলা পছন্দ করে, এটা ইংরাজি পছন্দ করে, এটা ইতিহাস পছন্দ করে, এই বৃত্তকলাটা। এটা কিছুই পছন্দ করে না। তাহলে একটা ক্লাসে সাপোজ 80 জন স্টুডেন্ট আছে, তার কিছু অংশ বাংলা পছন্দ করে, কিছু অংশ ইংরাজি পছন্দ করে, কিছু অংশ ইতিহাস পছন্দ করে এবং কিছু অংশ কিছুই পছন্দ করে না। তো যখন একটা বৃত্তাকার চিত্রের মাধ্যমে এক একটা বৃত্তাংশ, এইগুলো বাংলা পছন্দ করে, সেটা হলো একটা বৃত্তাংশ দিয়ে বাংলাটাকে বোঝানো হয়েছে, একটা বৃত্তাংশ দিয়ে ইংরাজিকে বোঝানো হয়েছে, একটা বৃত্তাংশ দিয়ে ইতিহাসকে বোঝানো হয়েছে, একটা বৃত্তাংশকে দিয়ে কিছুই পছন্দ করে না সেটা বোঝানো হয়েছে। এই বৃত্তাংশের মান ওই অংশের পরিমাণের সাথে সমানুপাত। এইটা আমি এর পরে বোঝাচ্ছি, ওই অংশের পরিমাণ অর্থে কাকে বলে। এবং এই যে অ্যাঙ্গেল, এগুলোকে বলা হয় কেন্দ্রীয় কোণ। কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে একটা বৃত্তাংশ, সেটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ। একটা বৃত্তের কেন্দ্রে কত কোণ থাকে?
360 ডিগ্রি কোণ থাকে। এবার আমরা দেখব এক একটা বৃত্তাংশের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করে, সেগুলো আমরা পরপর করে দেখে নেব। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না, পাই চিত্র বা পাই চার্ট তখনই তাকে বলবো যখন কোনো ইনফরমেশন বা ডেটাকে আমরা বৃত্ত ক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তখন তাকে আমরা পাই চিত্র বলবো। পাই চিত্রতে প্রত্যেকটা তথ্যের জন্য এক একটা করে বৃত্তাংশ বা বৃত্তকলা বা সেক্টর থাকবে। ওই বৃত্তাংশের মান অংশের পরিমাণের সাথে সমানুপাত, অর্থাৎ ওই অংশ যত বড় হবে বৃত্তকলাও তত বড় হবে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি কেমন। এবং পাই চিত্রকে আমরা কি বলবো, সার্কেল গ্রাফ, সার্কেল গ্রাফ বা বৃত্ত ক্ষেত্রাকার চিত্র কেমন। তাহলে এগুলো যেন মনে থাকে যে পাই চিত্রকে আমরা সার্কেল গ্রাফ বলবো বা বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বলবো, যার প্রত্যেকটা পার্টকে আমরা সেক্টর বলবো বা বৃত্তকলা বলবো বা বৃত্তাংশ বলবো কেমন। এবং একটা বৃত্ত তার সেন্টারের সাথে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এবং এইটাই হলো তার কেন্দ্রীয় মান। এবং আমরা এর সাথে সাথে দেখে নেব প্রত্যেকটা বৃত্তাংশ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাও দেখে নেব, তৈরি করে সেটাও দেখে নেব। তো চলো, এটা তাহলে বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে যে ডেটাটা পেয়েছি সেটাকে আমরা বার গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম বা স্তম্ভচিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। স্তম্ভচিত্র ছাড়া আমরা পাই চিত্র দিয়েও রিপ্রেজেন্ট করব। তাহলে চলো এবার দেখে নিই কীভাবে আমরা কোনো ডেটাকে স্তম্ভচিত্র ছাড়া পাই চিত্র দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা এবার দেখে নিই কেমন। তো এখানে যেটা, তাহলে টোটাল আমাদের কতজন 10টা থেকে 12টা অবধি বিজ্ঞান প্রদর্শনী দেখতে এসছে, 45 জন পেয়েছি। তাহলে এখান থেকে আমরা তো লিখতে পারি আচ্ছা, এবার নতুন আমি একটা লিখছি, দেখো দর্শক কতজন এসছে। তাহলে দর্শক সাপোজ বয়েস এসছে কতজন, 10 জন, গার্লস এসছে 13 জন, মেল এসছে 11 জন এবং উইমেন এসছে 11 জন। এই অবধি ঠিক আছে, এটা আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে টোটাল কতজন এসছে, টোটাল এসছে 45 জন, টোটাল এসছে 45 জন, যার মধ্যে বয়েজ আছে 10 জন, গার্লস আছে 13 জন, মেল আছে 11 জন, উইমেন আছে 11 জন, টোটাল 45 জন এসছে। কখন এসছে, 10টা থেকে 12টার মধ্যে। কোথায় এসছে, স্কুলে এসছে। কেন এসছে না, স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে, সেই কারণে দর্শক হিসেবে এই ক্যাটাগরির মানুষ এতজন এসছে। এই অবধি ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব এই যে 10 জন বয়েস এসছে, কতজনের মধ্যে 10 জন এসছে না 45 জনের মধ্যে 10 জন এসছে। তাহলে বালক এসছে কত অংশ, 45 জনের 10-এর 45 অংশ বালক এসছে। মোট দর্শকের মধ্যে বালক এসছে 10-এর 45 অংশ। তাহলে গার্লস কত এসছে, 13-র 45 অংশ গার্লস এসছে। মেল এসছে কত, 11-র 45 জন মেল এসছে। উইমেন এসছে কত, এত অংশ। এবার আমরা দেখব অংশ বের করব, মানে টোটালের মধ্যে কত অংশ, টোটাল 45। তাহলে টোটালের মধ্যে বালক এসছে 10-এর 45, টোটালের মধ্যে গার্লস এসছে 13-র 45, টোটালের মধ্যে মেল এসছে 11-র 45, উইমেন এসছে 11-র 45। এত অংশ এসছে। অংশ মিন্স টোটালের ওপরে কত, এই অবধি হলো। আচ্ছা, এরপরে কেন্দ্রীয় কোণ, 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে টোটাল একটা সার্কেল তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 আমরা দেখলাম। তাহলে এত অংশ কত কোণ তৈরি করবে, তাহলে 10-এর 45 ইন্টু 360 কত হয়, 5-9 45, 5-7 35, 5-2 10, 9-8 72, দ্যাট মিন্স 80 ডিগ্রি কোণ। তাহলে
দর্শক বৃত্তাকার চিত্রের যে বৃত্তকলা, সেই বৃত্তকলার কেন্দ্রীয় মান কত? 80 ডিগ্রি। এরপরে আসছি গার্লসের জন্য কত ডিগ্রি কোণ তৈরি হয়? 13/45 ইন্টু 360 104 ডিগ্রি কোণ তৈরি করছে। কোন বৃত্তকলাটা? না, গার্লসের জন্য যে বৃত্তকলাটা নেব তার কেন্দ্রীয় মান 104 ডিগ্রি, ঠিক আছে। এরপরে মেলের জন্য কত? মেলের জন্য 11/45 ইন্টু 360 88 ডিগ্রি। আবার উইমেনের জন্য কত? আবার 88 ডিগ্রি। একইভাবে 11/45 ইন্টু 360 করলে 88 ডিগ্রি। এবার এই 4টে ডিগ্রিকে যোগ করে দেখি তো 360 এসছে কিনা। 8 8 16, 16 4 20, 0 হাতে আছে 2, 8 8 16, 8 3 24, 25 26 6 হাতে আছে 2, 2 একে 3, 360 ডিগ্রি তৈরি হয়েছে। 360 ডিগ্রি কেন দেখে নিলাম? কারণ যদি কোথাও ভুল হতো তাহলে টোটাল কিন্তু 360 পেতাম না। তাহলে এরপরে আমি আসছি, এটা মুছে দিচ্ছি বার গ্রাফ, থাকলে ভালো হতো কিন্তু রাখার উপায় নেই। তাহলে এবার আমি বৃত্তাকার চিত্রের মাধ্যমে এই ডেটাটাকে উপস্থাপন করব। কেমন? বয়সের জন্য যে বৃত্তকলা নেব, আচ্ছা এখানে আরেকটা কথা বলা দরকার, পাই চিত্রতে যে কোনো রেডিয়াসের আমি বৃত্তাকার চিত্র নিতে পারি। রেডিয়াস ছোট হতে পারে, বড় হতে পারে, এনি কাইন্ড অফ রেডিয়াস নিতে পারি। এখানে বালকের জন্য, বয়সের জন্য যে বৃত্তকলা তার কেন্দ্রীয় মান কত? 80। তাহলে আমি এখানে চাঁদা বসাবো, রেফারেন্স লাইন নিলাম, 80 ডিগ্রি কোণ চাঁদা বা প্রোটেক্টরের মাধ্যমে তৈরি করলাম। তাহলে এই যে সেক্টর বা বৃত্তকলা কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো? 80 ডিগ্রি কোণ তৈরি করলো। এই বৃত্তকলাটা কিসের জন্য? ফর বয়েজ, ঠিক আছে। এরপরে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 104 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখান থেকে আবার 104 ডিগ্রি কোণ তৈরি করলাম, ধরো এরকম জায়গায় এলো। এটা কত? 104। এটা কার জন্য তৈরি হলো? গার্লসের জন্য, গার্লস। এরপরে মেলের জন্য কত ডিগ্রি তৈরি হলো? 88 ডিগ্রি কোণ তৈরি হলো। এখান থেকে আবার চাঁদা বসিয়ে 0 ডিগ্রি থেকে 88 ডিগ্রি দেখব, এটা হলো 88 ডিগ্রি। 88 ডিগ্রি কার জন্য? মেল। এবং পরের উইমেনের জন্য 88 ডিগ্রি, ফর উইমেনের জন্য 88 ডিগ্রি। তাহলে এই 4টে ডেটাকে আমি বৃত্তাকার চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি, যেখানে যে কোনো রেডিয়াসের বৃত্তাকার চিত্র হতে পারে। সেখানে এইগুলোকে প্রত্যেকটা, যেমন এ ও বি, এটা একটা সেক্টর, এই সেক্টরটা কার জন্য ব্যবহার করেছি? বয়সের জন্য ব্যবহার করেছি, বয়সকে রিপ্রেজেন্ট করার জন্য। কেন্দ্রীয় মান কত? 80 ডিগ্রি। বি ও সি, এই যে বৃত্তকলাটা, বিওসি, এই বৃত্তকলা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করেছি? গার্লকে রিপ্রেজেন্ট করেছি, বালিকাকে। কেন্দ্রীয় মান কত? 104 ডিগ্রি। আবার সিওডি, এই বৃত্তকলা দিয়ে আমরা মেলকে রিপ্রেজেন্ট করেছি, কত ডিগ্রি অ্যাঙ্গেল? 88 ডিগ্রি অ্যাঙ্গেল। এওডি, এই বৃত্তকলা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করেছি? উইমেনকে, 88 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা কোনো ডেটাকে আমরা বার গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার সার্কেল গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এই যে সার্কেল গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাকে আমরা কি বলবো? পাই চিত্র বা পাই চার্ট। আমাদের চ্যাপ্টার যেটা পাই চার্ট আছে অষ্টম শ্রেণীর গণিত প্রভাতে, এখানে কিন্তু জাস্ট আমাদের এই জিনিসটাই দরকার। কিভাবে আমরা পাই চিত্র তৈরি করব, পাই চিত্রে কতগুলো সেক্টর, কোনটাকে সেক্টর বলা হয়, প্রত্যেকটা সেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেক্টরের। তাহলে একটা জিনিস এখানে অবজার্ভ করো, আমি বলেছিলাম সেক্টর বৃত্তকলার পরিমাপ বা পরিমাণ ওই অংশের পরিমাণের সাথে সমানুপাতিক। দেখো
সব থেকে বেশি কোন বৃত্তকলা 104 ডিগ্রি। কার জন্য? গার্লসের জন্য। দেখো গার্লস সংখ্যায় সব থেকে বেশি এসছে, মানে গার্লস টোটালের কত অংশ এসছে না 13/45 অংশ এসছে। তাহলে বৃত্তকলার মান, বৃত্তকলার পরিমাপ মানে কতটা বড় হবে বৃত্তকলাটা, ওই অংশ এটা হলো অংশ, ওই অংশের পরিমাণের সাথে সমানুপাত। অর্থাৎ যত বেশি পরিমাণে ওই অংশটা হবে তত বেশি বড় হবে বৃত্তকলা। দেখো এই যে 4টে ক্যাটাগরি, প্রত্যেকটা ডেটার মধ্যে সব থেকে বড় কোন ডেটা? গার্লসের ডেটাটা সব থেকে বড়, দ্যাট ইজ 13। তাহলে কত অংশ টোটাল বৃত্তকলার কত অংশ না 13/45 অংশ, এটাও বড়। তাই এই পরিমাণটা যত বড় হবে বৃত্তকলাও তত বড় হবে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি দেখলাম? পাইচিত্র দেখলাম। পাইচিত্র কাকে বলে, র ডেটা কি বা কাঁচা তথ্য কি, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা কি, সেখান থেকে আমরা কেন্দ্রীয় মান কি, তার সাথে সাথে আমরা দেখলাম বৃত্তকলা কি বা বৃত্তাংশ কি, একটা বৃত্ত তার সেন্টারে কত ডিগ্রি কোণ তৈরি করে 360। সবগুলো বৃত্তকলাকে যোগ করলে, প্রত্যেকটা বৃত্তকলার কেন্দ্রীয় মান যোগ করলে কিন্তু আমরা 360 পাবো। এবং বৃত্তকলার পরিমাপ ওই অংশের পরিমাণের সাথে সমানুপাতিক, ওই অংশের পরিমাণের সাথে সমানুপাতিক। অর্থাৎ বৃত্তকলার মাপটা তখনই বড় হবে, বড় থেকে আরো বড় হবে যত ওই অংশের পরিমাণ বাড়বে। তাহলে এবার সামারাইজড করি, এটা পরিসংখ্যা বিভাজন তালিকা, এই অবধি সহজ ছিল, কোনো অসুবিধা ছিল না। এরপরে আমরা কিভাবে ওই ইনফরমেশনটাকে পাইচিত্রে মাধ্যমে উপস্থাপন করব। এরপরে আমরা দেখে নেব টোটাল কতজন এসছে। দেখো টোটাল এসছে দেখে নিয়েছি 45 জন। টোটালের কত অংশ বয়েজ এসছে, কত অংশ গার্লস এসছে, কত অংশ মেল এসছে, কত অংশ ফিমেল এসছে সেটা দেখে নিলাম ভগ্নাংশে। তাহলে দেখো টোটাল এসছে 45 জন, তাহলে তার কত অংশ বয়েজ এসছে 10/45, তার কত অংশ গার্লস এসছে 13/45, তার কত অংশ মেল এসছে 11/45, তার কত অংশ উইমেন এসছে 11/45। তাহলে অংশে দেখে নিলাম। তাহলে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল সেন্ট্রালে তৈরি হয়? 360 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে এত অংশের জন্য কত তৈরি হবে না 10/45 × 360। তাহলে আবার গার্লসের জন্য তৈরি হবে কত ডিগ্রি? 13/45 × 360। মেলের জন্য তৈরি হবে 11/45 × 360, উইমেনের জন্য তৈরি হবে 11/45 × 360। করলে দেখো যে অ্যাঙ্গেলগুলো বেরোচ্ছে সেগুলোকে যোগ করে দিলে 360 যদি পাই তাহলে বুঝবো আমার ক্যালকুলেশন ঠিক আছে। যদি 360 না পাই তাহলে জানবো আমার ক্যালকুলেশন কোথাও ভুল আছে। আবার যখন আমি টোটাল করছি 45 পেলাম টোটাল, এই টোটালটা যেন র ডেটার সাথে সমান হয়, র ডেটাতে যেটা দেওয়া হয়েছে তার সাথে যদি এটা সমান হয় তাহলে এই অবধি আমার ঠিক আছে। আবার এখান থেকে এখানে যখন আসছি এইখানে যদি 360 পাই তাহলে জানবো ঠিক আছে। কি কথা বোঝা গেছে? আমি প্রথমে র ডেটাতে কতজনের ডেটা দেওয়া আছে সেটা আমি প্রথমে কাউন্ট করে নিলাম, তারপর পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলাম, পরিসংখ্যা বিভাজন তালিকার টোটাল বের করব এবং র ডেটাতে যতজনের ডেটা দেওয়া আছে যদি ম্যাচ করে তাহলে বুঝবো এই অবধি আমার ম্যাথ অঙ্কটা ঠিক আছে। এরপরে যখন আমি অ্যাঙ্গেলে বের করব, অ্যাঙ্গেলে যদি 360 পাই তাহলে বুঝবো ওই অবধিও ঠিক আছে। এরপরে আমি কি করব, একটা যে কোনো রেডিয়াসের সার্কেল নেব, সেখানে আমি চাঁদা বা প্রোটেক্টর বসিয়ে আমি কিন্তু পরপর অ্যাঙ্গেলগুলো ড্র করে নেব এবং প্রত্যেকটা সেক্টরে কি কোন সেক্টরকে কি দিয়ে উপস্থাপন করছি সেটাও লিখে দেব এবং হিসেব করে নেব প্রত্যেকটা সেক্টরের যে অ্যাঙ্গেলগুলো তাদের সামেশন যেন 360 অলওয়েজ হবে, অলওয়েজ 360 হবে সেটা আমি দেখে নেব। যখন দেখে নেব 360 আসছে বুঝবো আমার পাই চিত্রটা একদম টোটালি ঠিকঠাক এবং পারফেক্ট আছে। তাহলে তোমাদের চ্যাপ্টারে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এটা, যেখানে আমি এক্সাম্পল নিয়েছি 10টা থেকে 12টা অবধি যতজন বিজ্ঞান প্রদর্শনী দেখতে এসছে তাদের একটা ডেটা নিয়েছি। এটা হতে পারে, এটা এরকমও হতে পারে আমি রাস্তার মোড়ে 10টা থেকে 2টোর মধ্যে কি ধরনের যানবাহন যাচ্ছে তাদের পাইচিত্র ড্র করতে বলতে পারে, বা এটাও হতে পারে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি এগুলো পছন্দ করে, তার ডেটা দেওয়া থাকলো, মানে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া থাকলো, সেখান থেকে তোমাকে স্তম্ভচিত্র হোক, সেখান থেকে তোমাকে পাইচিত্র হোক ড্র করতে দেওয়া হলো। বা এটাও হতে পারে 10 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হলো এবং তাদের থেকে ডেটা নেওয়া হলো কে কোন ঋতু পছন্দ করে,
প্রত্যেকে যে কোনো একটা চয়েস করতে পারে, মানে প্রত্যেকে কেউ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল দুটো একসাথে করতে পারবে না, যে কোনো একজন একটাই চয়েস করতে পারে। এরকম ডেটার একটা টেবিল তোমাদের কাছে তুলে দেওয়া হলো যে সাপোজ গ্রীষ্মকাল পছন্দ করে 10 জন, বর্ষাকাল পছন্দ করে 15 জন, শীতকাল পছন্দ করে 5 জন দিয়ে এবার বলে তোমাকে করতে বলা হলো যে তুমি এর পাইচিত্র তৈরি করো। জাস্ট এই ধরনের এক্সাম্পলগুলো তোমাদের বইতে আছে এবং এই পরীক্ষাও এই ধরনের ম্যাথমেটিক্সগুলো তোমাদের আসবে। তো মোটামুটি এটাই হলো এই চ্যাপ্টারের যে মেন ফান্ডা হচ্ছে এটা, এর বাইরে কিছুই নেই। এর বাইরে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাতে পারো, বা আজকে ক্লাসে যেখানে তোমার যদি মনে হয়ে থাকে এই জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না, সেটাও তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো এবার তোমাদের যেগুলো কোষে দেখার যে অঙ্কগুলো আছে সেগুলো এক একটা করে 1 বাই 1 আমরা ডিসকাস করে নিই, কেমন? তো এটা হচ্ছে তোমাদের বই অষ্টম শ্রেণী গণিত প্রভা। এখানে আমরা এবার চলে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 2, দ্যাট ইজ পাইচিত্রতে। আচ্ছা, প্রথমে যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে সেটা হলো কোষে দেখি 2, পেজ নম্বর 28। এখানে প্রথমে যে অঙ্কটা আছে দেখো, অঙ্কটা আমি পড়ছি। গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। তাহলে কাদের স্কুলের কথা বলা হয়েছে? রোহিতদের স্কুলে। কোন মাসের কথা বলা হয়েছে? এপ্রিল মাসের। এবং কত দিনের পঠন পাঠনের কথা বলা হয়েছে? না 23 দিনের পঠন পাঠনের কথা বলা হয়েছে। এই অবধি ঠিক আছে। তাহলে কি এখান থেকে ইনফরমেশন পাচ্ছি? না রোহিত একটা ছেলে, সে একটা স্কুলের স্টুডেন্ট। সে কোন মাসের কথা বলছি? এপ্রিল মাসের কথা বলছি। এবং এপ্রিল মাসে তাদের স্কুলে 23 দিনের তার ক্লাস হয়েছিল। এই অবধি ঠিক আছে। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। 23 দিনে সে প্রত্যেক দিন কী করেছে? প্রত্যেক দিন সে ক্লাস শুরুর আগে দেখেছে আজকে ক্লাসে কতজন এসছে? 5 জন। 5 জন লিখে রাখলো। আবার পরের দিন গেছে, গিয়ে আবার দেখলো আজকে 10 জন এসছে, তাহলে আবার কমা দিয়ে 10 জন লিখে রাখলো। এইভাবে 23 দিনের সে ডেটাকে লিখে রেখেছে। এই অবধি ঠিক আছে। এবার কি চাওয়া হয়েছে? এইভাবে সে লিখে রেখেছে, দেখো তোমরাও বইতে এইভাবে দেখবে, এইভাবে ডেটাগুলোকে লিখে রাখা হয়েছে। এবার কি জানতে চাওয়া হয়েছে? আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। সে কাঁচা তথ্য তাহলে দেওয়া আছে, র ডেটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কি করতে হবে? না এই পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে এবং স্তম্ভচিত্র তৈরি করতে হবে। তাহলে চলো আমরা একসাথে করে ফেলি। যেটা রোহিত করেছে এবার সেটা আমরা সকলে একসাথে করব, কেমন? তো চলো। তাহলে দেখো, অবজার্ভ করো ডেটাগুলো যেগুলো দেওয়া আছে। দেখো আমি হিসেব করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। বইতে বলা আছে 23 দিনের ডেটা, কিন্তু এখানে দেওয়া আছে 22 দিনের ডেটা। তাহলে আমরা হিসেবটা কিসের ওপরে করব? 22 দিনের ওপরে করব, কেমন? তো তাহলে দেখো, আচ্ছা প্রথমে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সব থেকে ছোট ডেটা কোনটা? না 5, মানে সর্বনিম্ন 5 জন এসছে। তাহলে এখানে কি লিখব? দিন উপস্থিত ছাত্রছাত্রী, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ট্যালি মার্ক, ট্যালি মার্ক দিলাম। আচ্ছা, একদিন এসছে 5 জন ছাত্র। তাহলে 5 জন ছাত্র কতদিন এসছে? একদিন, ট্যালি মার্ক 1 দিলাম। এরপরে দেখো 5-এর পরে তার পরের বড় সংখ্যাটা কোনটা আছে? দেখো 15 আছে। এবার আমরা দেখব 15 জন ছাত্রছাত্রী কদিন এসছে। দেখো 15 জন ছাত্রছাত্রী এসছে, একদিনই এসছে। তাহলে
15 জন ছাত্রছাত্রী এসছে একদিন, ট্যালি মার্কও দেব। তাহলে 5 হয়ে গেল, 15 হয়ে গেল। এরপরে দেখো, এরপরে 38 জন ছাত্রছাত্রী দেখো কতদিন এসছে। একদিন এসছে, তাহলে একদিন এসছে 1 দেব। 38-এর হলো, এরপরে দেখব 38-এর পরে 43। আচ্ছা, 43 জন ছাত্রছাত্রী কতদিন এসছে দেখবো। 43, 1, তোমরাও দেখো 2, 3, 4 দিন এসছে। তাহলে ট্যালি মার্ক দেবো 1, 2, 3, 4। 43 হলো। এবার 43-এর পরে 47, কেমন? 47 জন ছাত্রছাত্রী কতদিন এসছে দেখবো। 47 জন ছাত্রছাত্রী 1, তোমরাও দেখো 2, 3, 4, 5, 6 দিন এসছে। 6, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, 47 হলো। 47-এর পরে এবার 51। তাহলে 51 জন এসছে কতদিন দেখব। প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7 দিন এসছে। তাহলে 7 দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, কেমন? আচ্ছা, দেখি তো আমরা এখানে হিসেব করে দেখি দিন সংখ্যা কত হলো। 6, 4, 10, 10, 17, 18, 19, 20। আরও দুদিনের ডেটা আমাদের কিন্তু হিসেবের মধ্যে নেওয়া হয়নি। কোন দুদিনের ডেটা? সেটা হলো আমরা 43 নিয়েছি, 51 নিয়েছি, 47 নিয়েছি, 47 নিয়েছি। আচ্ছা, 5 নিয়েছি, 15 নিয়েছি, 38 নিয়েছি, 5 নিয়েছি, 15 নিয়েছি, 48 নিয়েছি, 48 নয়, 5 নিয়েছি, 43, আচ্ছা 47 নিয়েছি, 43 নিয়েছি, আচ্ছা 42 নেওয়া হয়নি, কেমন? তো আমরা এবার 42 জনের ডেটা নেব। 42 জন এসছে কতদিন? আচ্ছা দেখব 1, 42, একদিন এসছে। তাহলে কত হলো? 6, 4, 10, 17, 18, 19, 20, 21। আরও একদিনের ডেটা আমাদের কিন্তু এখানে ধরা হচ্ছে না। সেটা কোনটা? 38, 42 নিল। আচ্ছা, সব থেকে বেটার তোমরা যখন করবে এখানে মার্ক করে করবে, তাহলে কোনটা বাকি থেকে গেল সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 5 জন এসছে একদিন, 15 জন এসছে, 15 জন এসছে একদিন, 5 হলো, 15 হলো। এরপরে আসছি 5, 15-র পরে 38 জন এসছে, 43 নিয়েছি, 47, 43। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে একটু মার্ক করে নিই। 5, আচ্ছা 15 নিলাম, আচ্ছা 42 নিলাম, 51 নিলাম, 47 নিলাম, 43 নিলাম, 51 নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 6টা ক্যাটাগরি নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে কোনটা বাকি থেকে গেছে? 42। আচ্ছা 43 নিয়েছি। 5, 15, 38, 5, 15, 38, 5, 15, 38, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7।
আচ্ছা, 47 নেওয়া হয়েছে, 51 নেওয়া হয়েছে, 43 নেওয়া হয়েছে, 47, তাহলে 47, 51। আচ্ছা, এখানে 51 জনের ক্ষেত্রে এটা 7 জন আছে, কিন্তু এটা 8 জন হবে। 51 টোটাল 8 দিন ধরে 51 জন এসছে, মানে 51 জন এসছে 8 দিনে 51 জন 8 দিন ধরে এসছে। কেমন? তাহলে এবার হিসেব করে দেখি তো, 6×4 10, 8 একে 9, একে 10, 20, 20 2 22। তাহলে হিসেবটা হলো, তাহলে আমরা রোহিতদের স্কুলে 22 দিনে যে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তাদের পরিসংখ্যা বিভাজন তালিকা হলো এটা, যেখানে 5 জন এসছে একদিন, 15 জন এসছে ছাত্রছাত্রী এসছে একদিন, 38 জন ছাত্রছাত্রী এসছে একদিন, 42 জন ছাত্রছাত্রী এসছে একদিন, 51 জন ছাত্রছাত্রী এসছে 8 দিন, 47 জন ছাত্রছাত্রী এসছে 47 জন ছাত্রছাত্রী এসছে 4 দিন। কেমন? আচ্ছা, এটা 8, 5, 6, 7, 8 এই হলো। তাহলে এটা হলো পরিসংখ্যা বিভাজন তালিকা। এখান থেকে আমরা এবার কি চেয়েছে আমাদের কাছে চেয়েছে স্তম্ভচিত্র তৈরি করতে। কেমন? তো চলো এবার আমরা স্তম্ভচিত্র তৈরি করে ফেলি। আচ্ছা, এটা একটু দেখে নাও। এবার আমরা একটু স্তম্ভচিত্র তৈরি করব। কেমন? তো স্তম্ভচিত্র তৈরি করলে এইটাকে আমরা এই সাইডে একটু লিখে নিচ্ছি। 5, 15, 38, 43, 47, 51, 42। কেমন? এবার আমরা স্তম্ভচিত্র তৈরি করব। তাহলে স্তম্ভচিত্রের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কি থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের দিন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে? ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ছাত্রছাত্রীর সংখ্যা। কেমন? আচ্ছা, তাহলে 10, 20, 30, 40, 50, 60 এইভাবে এগোতে থাকবে। কেমন? এইটা 50, এইভাবে 10, 20, 30, 40, 50। তাহলে একজন ছাত্রছাত্রী একদিনে এসছে, 42 জন ছাত্রছাত্রী একদিন এসছে, তাহলে এটা হলো 40, এটা হলো 50, তাহলে 42 জন ছাত্রছাত্রী একদিন এসছে একদিন। আবার 5 জন ছাত্রছাত্রী একদিন এসছে, 5 জন ছাত্রছাত্রী একদিন এসছে একদিন, আমি ওটা লিখছি না। আচ্ছা, 15 জন ছাত্রছাত্রী একদিন এসছে, 10, 15 এরকম হাফ হবে, তাহলে 15 জন ছাত্রছাত্রী একদিন এসছে। আচ্ছা, 5 হলো, 15 হলো, 42 হলো, 38 40-এর থেকে একটু ছোট, 38 জন ছাত্রছাত্রীও একদিন এসছে। আচ্ছা, এরপরে 43 জন ছাত্রছাত্রী 4 দিন এসছে, 43 জন ছাত্রছাত্রী 4 দিন এসছে, 43 হয়ে গেল। 47 জন ছাত্রছাত্রী 6 দিন এসছে, 6 দিন। আর 51 জন ছাত্রছাত্রী 8 দিন এসছে, তাহলে 50-এর ওপরে 1, 51 জন ছাত্রছাত্রী 8 দিন এসছে, তাহলে এইটা হবে 8 দিন। জায়গা ছোটোর জন্য একটু মানে স্পষ্ট হলো না। সেটা হলো এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি নিয়েছি? দিন। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি নিয়েছি? ছাত্রছাত্রীর সংখ্যা। ওয়াই অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ঘর কি? 10, তাহলে 10, 20, 30, 40, 50, 10 এইভাবে 10 করে নিয়েছি
এবং এদিকে দিন নিয়েছি। একদিন এসছে কত? 40 জন। দশ, 20, 30, 40, 50 এবং 60। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে এটা ড্র করলাম। কেমন কি ড্র করলাম? আমরা স্তম্ভচিত্র ড্র করলাম। কাদের? না, রোহিতদের স্কুলে 22 দিনে যে ছাত্রছাত্রী এসেছিল তাদের স্তম্ভচিত্র তৈরি করলাম। ঠিক আছে, এরপরে যেটা কোষে দেখির যেটা 2 নম্বরে আছে সেই অঙ্কটা এবার আমরা পড়ব এবং দেখে নেব অঙ্কটা কিভাবে সলভ করা হয়। আচ্ছা, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। ওই স্তম্ভচিত্র দেখিও নানা প্রশ্নের উত্তর লিখি। কেমন? তো এখানে যে স্তম্ভচিত্রটা দেওয়া আছে সেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কী আছে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এবং এক্স অ্যাক্সিস বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা। কি জানতে চাওয়া হয়েছে? না, জানতে চাওয়া হয়েছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তাহলে 2 ঘন্টা কাজ করে কতজন? 8 জন। 3 ঘন্টা কাজ করে কতজন? 12 জন। 4 ঘন্টা কাজ করে কতজন? 14 জন। 5 ঘন্টা কাজ করে কতজন? 7 জন। তাহলে স্তম্ভচিত্র থেকে আমরা এটা লিখতে পারলাম। এর সাথে সাথে আবার কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সব থেকে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে? স্তম্ভচিত্র থেকে দেখি 14 জন বাড়ির কাজে সব থেকে বেশি সাহায্য করে 4 ঘন্টা ধরে। প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি। 2 ঘন্টা করে সাহায্য করে কি দেখো? 8 জন। এখানে লেখা আছে 8 জন। ঠিক আছে, বাকিগুলো তোমরা ওইভাবে করতে পারবে। এরপরে চলে যাচ্ছি 4-এর দাগ, 5-এর দাগ এবং আচ্ছা 3-এর দাগে চলে আসি। 3-এর দাগে নিচের পাইচিত্র দেখি এবং প্রশ্নের উত্তর খুঁজি। শ্রোতারা কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। দেখো এখানে পাইচিত্র ডান দিকে দেওয়া আছে, সেখানে কি দেওয়া আছে? ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা 30%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা 10%, আধুনিক সঙ্গীতের শ্রোতা 40%, লোকসঙ্গীতের শ্রোতা 20%। প্রশ্ন কি আছে? না, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। দেখো লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি কত? 20%। সমগ্র কত? না সমগ্র 100। তাহলে 20/100 করলে কত হয়? 20/100 1/5। তাহলে সমগ্র বৃত্তকলার 1/5 অংশ হলো লোকসঙ্গীতের শ্রোতা। এরপরে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে বেশি লিখি। দেখো সব থেকে গানের শ্রোতা বেশি কি? আধুনিক সঙ্গীতের শ্রোতা। এরপর 3-এর দাগে রয়েছে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম লিখি। দেখো পাইচিত্রতে দেখো ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সব থেকে কম 10%, তার লিখতে পারলাম। সেমভাবে এবার টিভিতে অনুষ্ঠানের কে কী ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার একটা পাইচিত্র দেওয়া আছে। সেখানে প্রশ্ন করেছে, তোমরা দেখো এটা পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। তাহলে সম্পূর্ণ বৃত্তাকার যেহেতু ডিগ্রিতে রয়েছে তাহলে সম্পূর্ণ কত? 360। তাহলে খবর কত? খবর আছে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি আপন 360 করলে কি হয়? দর্শক খবরের দর্শকের বৃত্তকলাটি টোটাল বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? তাহলে 20/360 করলে যেটা হয় এত অংশ। কি তাহলে? সমগ্র বৃত্তকলার খবরের দর্শক, সমগ্র বৃত্তকলার কত অংশ খবরের দর্শক? না 1/18 অংশ খবরের দর্শক। এরপরে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে বেশি লিখি। দেখো 240 ডিগ্রি হলো প্রমোদমূলক, তাহলে প্রমোদমূলক বেশি। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে কম লিখি। দেখো 10 ডিগ্রি তথ্যমূলক। কোন মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি। মোট দর্শকের কত অংশ? খেলাধুলার অনুষ্ঠান 90 ডিগ্রি। তাহলে টোটাল কত? 360। তাহলে 90/360 করলে যেটা হয়
তাহলে 1/4 অংশ টোটাল দর্শকের খেলা, 1/4 অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখে। তাহলে হয়ে গেল। এরপরে 4 এবং 5, 4 এবং 5-এ 4, 5, 6, 7, 8, 9 এই প্রত্যেকটা অঙ্ক আমি যে প্রথমে যে অঙ্ক করিয়েছি সেখানে র ডেটা ছিল, র ডেটা থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি এবং সেখান থেকে কেন্দ্রীয় কোণ তৈরি করেছি, করে পাইচিত্র ড্র করেছি। জাস্ট এখানে সেম জিনিসটা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে বিষয় বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। কার এই সাবজেক্টগুলো দেওয়া আছে? পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্ক পেয়েছে 30, পরিবেশে 15, শারীরশিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20। তাহলে টোটাল কত মার্কস? টোটাল 100। তাহলে সমগ্র নম্বরের বাংলায় কত অংশ পেয়েছে? 15-র 100। তাহলে বাংলার কেন্দ্রীয় মান কত হবে? তাহলে 15-র 100। তাহলে বাংলা এইটা করে দিচ্ছি, এটা হলো 4-এর দাগ। আচ্ছা, 4-এর দাগে বিষয় নম্বর, ভগ্নাংশে নম্বর এবং কেন্দ্রীয় কোণ। ঠিক আছে। কার কার বিষয়গুলো দেওয়া হয়েছে? শুভমের। কি কি বিষয়? বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। কেমন? ও হাতের কাজ। বাংলায় কত পেয়েছে? 15, ইংরেজিতে কত পেয়েছে? 20, অঙ্কে কত পেয়েছে? 30, পরিবেশে 15 এবং শারীরশিক্ষা হাতের কাজে 20। তাহলে টোটাল কত দেখো? টোটাল দেখো 100। কেমন? তাহলে টোটাল নম্বরের কত অংশ বাংলাতে পেয়েছে? না 15-র 100 অংশ। ইংরেজিতে কত অংশ পেয়েছে? 20-র 100। অঙ্কে কত পেয়েছে? 30-এর 100। পরিবেশে কত পেয়েছে? 15-র 100। শারীরশিক্ষায় পেয়েছে 20-র 100। এই অবধি ঠিক আছে। কেন্দ্রীয় মান এই অংশে 360, তাহলে 15-র 100 × 360। এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল বেরোবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা যখন চাঁদা দিয়ে একটা বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে যখন প্রত্যেকটা সেক্টর অনুযায়ী আমরা লিখলে আমাদের পাইচিত্র তৈরি হয়ে যাবে। সেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এক একটা বৃত্তকলা। কেমন? এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে। একই ব্যাপার। তাহলে আমাদের যখনই র ডেটা থাকবে, র ডেটা থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। সেখান থেকে আমরা প্রত্যেকটার অংশ বের করব, অংশ থেকে কেন্দ্রীয় মান বের করব। কিন্তু যদি আমাদের কাছে টেবিল দেওয়া থাকে তাহলে আমাদের একটা স্টেপ কমে গেল। তখন আমাদের কি করতে হবে? টেবিল থেকে ভগ্নাংশে বের করব, ভগ্নাংশ থেকে কেন্দ্রীয় মান বের করব। ভগ্নাংশের সাথে 360 মাল্টিপ্লাই করে দিলে আমরা কিন্তু কেন্দ্রীয় মান পেয়ে যাব। কেন্দ্রীয় মান পেয়ে গেলে আমরা যে কোনো রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। সেখানে চাঁদা দিয়ে আমরা কি করব? ওই অ্যাঙ্গেলগুলো ড্র করব এবং প্রত্যেকটা বৃত্তকলা কোনটাকে কি ধরেছি সেইটা আমরা লিখে ফেললে আমাদের পাইচিত্র কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থাকো এবং কোশ্চেন রিগার্ডিং কোনো যদি সমস্যা থেকে থাকে, কোনোটা যদি সলিউশনে অসুবিধা থেকে থাকে আমাকে জানাতে পারো। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। কেমন?